বৃষ্টির কারণে আজও রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম চড়া। চলতি বছর চামড়ার রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ট্যানারি মালিকদের, দায়ী করছেন বিশ্বব্যাপী মন্দা আর ট্যানারি স্থানান্তর জটিলতাকে। নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক, একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, সন্তুষ্ট গ্রাহকরা। এবং ভারত নতুন করে শর্ত জুড়ে দেয় বেনাপোল বন্দর দিয়ে 11 দিন ধরে বন্ধ পাট ও পাটজাত পণ্য রপ্তানি। বিপাকে রপ্তানিকারকরা সমস্যা সমাধানের আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব চামড়া শিল্প নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এমবি ট্যানারি লিমিটেডের ডিরেক্টর নাজমুল হুদা রিন্টু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে কিছু খবর জেনে আসি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে চলে যাচ্ছি সেখানে। দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের একটা আলাদা অর্থনৈতিক নীতিমালা আমরা গ্রহণ করেছিলাম। কাজে আমরা সরকার গঠন করার পর সেটা যেমন বাস্তবায়ন শুরু করেছি, আবার 2008-এর নির্বাচনে আমরা রূপকল্প 2021 ঘোষণা দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে 2021-এর 26শে মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। কিন্তু সেই সুবর্ণ জয়ন্তী আমরা এমনভাবে পালন করতে চাই যেন বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটা মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা সেই রূপকল্প ঘোষণা দিয়েছিলাম। আর 2014 সালে আমাদের যে নির্বাচনী ইস্তেহার, আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা যে উন্নয়নের গতিধারাটা সূচনা করেছিলাম, তার ফলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কাজে সেই এগিয়ে চলার গতিকে আরো ত্বরান্বিত করা এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। তাই সেই এগিয়ে চলা, এটাকে আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের যেটা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা। আমরা সরকার গঠন করেই কিন্তু ঘোষণা দিয়েছিলাম যে শুধু শাসক হিসেবে নয়, সেবক হিসেবেই আমরা কাজ করব, জনগণের সেবক। তবে আমাদের যেহেতু আমরা রাজনীতি করি এবং আমরা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে আসি, মাত্র 5 বছর। জাতীয় জীবনে 5 বছর কিন্তু খুব অল্প সময় উন্নয়নের জন্য, কিন্তু তারপরও আমরা হাল ছাড়িনি। আমরা যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুনর্গ্রহণ করেছি, যেটা স্বাধীনতার পর জাতিপিতা শুরু করেছিলেন, মাঝখানে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করি। আর 96 সালে যখন আমরা সরকারে এসেছিলাম, তখন আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলাম। 2008-এ এসে আমরা 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন আমরা করেছি। সেই সাথে সাথে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, 10 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনাও আমরা গ্রহণ করেছি। অর্থাৎ 2010 থেকে 2020 সালের মধ্যে আমরা কি অর্জন করতে চাই, সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে আমরা নিয়েছি। 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন আমরা করে যাচ্ছি। এখন আমরা 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, সেটা প্রায় প্রণয়ন হয়ে গেছে এবং আমরা হয়তো কিছুদিনের মধ্যে একটা মিটিং আমরা করেছি, আর তাছাড়া সামনে আরো কয়েকটি মিটিং করে সেটাকেও আমরা গ্রহণ করা, বাস্তবায়ন করা এবং সেই সাথে সাথে এর শুভ ফলটা যাতে জাতি পায় তার ব্যবস্থা আমরা করতে চাই। কিন্তু এই কাজগুলি আমরা আমাদের হাতে যেহেতু সময় খুব কম, কারণ আমরা আসি সুনির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে,
কিন্তু একটা দেশ থেমে থাকতে পারে না। যেখানে আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাদেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই গতিটাকে ধরে রাখা। হয়তো সরকার আসবে, সরকার বদলাবে, কিন্তু হ্যাঁ, এতে আমি জানি অসুবিধা হয়, কারণ নীতির পরিবর্তনও হয়ে যায়। কিন্তু তারপরেও যদি এই গতিধারাটা ধরে রেখে আপনারা যদি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে সাধারণ মানুষ, দেশের মানুষ, তারাই লাভবান হবে। এখানে আমাদের সরকারের সবসময় যেটা লক্ষ্য, সেটা হলো আমাদের উন্নয়নটা হবে একেবারে গ্রামের মানুষের জন্য বিশেষভাবে। কারণ গ্রামের অর্থনীতিকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, গ্রামের মানুষকে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে না পারি, তাদের মৌলিক চাহিদা সেগুলি যদি বাস্তবায়ন করতে না পারি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তাহলে আমাদের রাজনীতি করার কোনো অর্থ থাকে না। কারণ আমাদের রাজনীতির লক্ষ্যটাই হচ্ছে সমাজে সব থেকে নিম্ন স্তরে পড়ে থাকা মানুষ, দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, এদের সার্বিক উন্নয়ন, শিক্ষায় দীক্ষায় তাদেরকে আরো উন্নত জীবন দেওয়া, এবং সেই সাথে সাথে ধনী দরিদ্রের যে ব্যবধান সেটাকে হ্রাস করা, আয় বৈষম্য হ্রাস করা। অর্থাৎ মানুষকে আমরা মানুষ হিসেবে দেখি, মানুষকে আমরা মানুষ হিসেবেই চিহ্নিত করি। বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। চলতি অর্থ বছরে চামড়া রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ট্যানারি মালিকদের। বিশ্বব্যাপী মন্দা আর ট্যানারি হস্তান্তর জটিলতাকেই দেশের রপ্তানি কমার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন চামড়া ব্যবসায়ীরা। এমন অবস্থায় রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি সহযোগিতার আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশের রপ্তানিমুখী পণ্যের তালিকায় চামড়া ও চামড়াজাত পণ্যের অবস্থান রয়েছে বেশ উপরের দিকেই, অথচ বিশ্ব চাহিদার মাত্র 0.56% স্থান দখল করতে সক্ষম হয়েছে বাংলাদেশি চামড়া ও চামড়াজাত পণ্য। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে 2013-14 অর্থ বছরে মোট চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে 75 কোটি মার্কিন ডলারের, কিন্তু এক বছর পরেই অর্থাৎ 2014-15-তে এই রপ্তানি পরিমাণ কমে দাঁড়ায় 64 কোটি মার্কিন ডলারে। চামড়াজাত পণ্যের ক্ষেত্রে আমাদের ক্যাশ ইনসেন্টিভ রয়েছে, কারণ চামড়াজাত পণ্য যত বেশি হবে আমাদের ভ্যালু এডিশন তত বেশি, আমাদের ফ্যাক্টরির এক্সপানশন হবে তত বেশি, এবং আমাদের লোকজনের কর্মসংস্থান হবে তত বেশি। সুতরাং আমরা এই সেক্টরটাকে ফ্যাসিলিটেট করার প্রক্রিয়ায় রয়েছি। ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক সময় গ্রিসকে নিয়ে ইউরোজোনের অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়, কমছে এই অঞ্চলের চামড়া রপ্তানি। পাশাপাশি ভ্যাট জটিলতায় প্রায় বন্ধের পথে চীনের চামড়া বাজারে বাংলাদেশি পণ্যের অংশগ্রহণ। গত বছর প্লাস এই বছর আমরা প্রায় 50%-এর নিচে নেমে আসছে। তার মধ্যে ক্রাস্ট এবং ফিনিশড লেদার যেটা, সেটা 50%, আর আমাদের সেকেন্ড লেয়ার অর্থাৎ স্প্লিট লেদার যেটা, সেটা প্রায় 80% রপ্তানি বন্ধ হয়ে গেছে চায়নাতে। যেহেতু রপ্তানিও করতে পারতেছি না, এটা আর একটা বোঝা আমাদের জন্য। ট্যানারি শিফটিং আর একটা আমাদের জন্য একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে আমরা এখন একটা কঠিন সময় পার করতেছি। ট্যানারি মালিকরা বলছেন গেল বছর যেসব চামড়া মজুত করা হয়েছিল সেগুলো এখনো অবিকৃত অবস্থায় থেকে গেছে। এমন অবস্থায় চলতি অর্থ বছরে রপ্তানি প্রায় 50% কমার আশঙ্কা চামড়া রপ্তানিকারকদের। চায়না যদি ভবিষ্যতে তারাও ইম্পোর্ট শুরু করে, দেন ইট ক্যান বি $300 বিলিয়ন মার্কেট। সেই মার্কেটকে যদি আমরা 10-20% মানে ক্যাপচার করতে পারি, দেন দিস ইন্ডাস্ট্রি উইল বি ডবল দেন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জায়গাতে যদি লেদার তৈরি না করি, নো ব্র্যান্ড বায়ার উইল বাই লেদার। বর্তমানে বিশ্বে 230 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে, যেখানে বাংলাদেশের অবদান 1%-এরও কম। যদি পরিবেশ বান্ধব উপায়ে সঠিক নিয়মে চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব হয়, তাহলে আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশ থেকে 20 বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রিপোর্টটি দেখলাম। আমরা এবার আলোচনায় যাচ্ছি এমবি ট্যানারি লিমিটেডের ডিরেক্টর নাজমুল হুদা রিন্টুর সঙ্গে। আমরা কথা বলছিলাম এবং এই রিপোর্টে যে বিষয়টি দেখলাম যে এখানে চামড়া রপ্তানি কমে যাচ্ছে বলা হয়েছে, এবং তার বেশ কয়েকটি কারণ দেখানো হয়েছে। তো আপনি কি মনে করেন যে আসলে
রপ্তানি কমার যে আশঙ্কাটা সেটা আসলে দিন দিন বাড়ছে, এবং যদি বেড়ে থাকে এর পেছনে কি শুধুমাত্র বিশ্বমন্দাই কারণ, নাকি আমাদের দেশের অভ্যন্তরে কোনো কারণ লুকায়িত এর আছে? মধ্যে যেটা কারণ আছে সেটা হচ্ছে বিশ্বমন্দা তো অবশ্যই আছে এর মধ্যে, আর আমাদের বর্তমান যে ফ্যাক্টরি হচ্ছে শিফটিং হচ্ছে সেটা একটা কারণ এখানে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে আপনার সরকারকে আগে আসতে হবে এই জন্য। আর আমাদের এই পর্যন্ত যেভাবে হচ্ছে আর কি আপনার বিশ্বমন্দাটা যদি এরকমই থাকে তাহলে অবশ্যই আমরা এটা আশঙ্কা করছি ইয়ের জন্য, এটা অবশ্যই ক্ষতি হবে আমাদের। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে বলা হচ্ছে যে বিশ্বমন্দা, কিন্তু বিশ্বমন্দাটা আমরা জানি যে ইউরোপ কেন্দ্রিক, ইউরোপ বা ওই এদিকের দেশগুলো কেন্দ্রিক, কিন্তু চামড়া বা চামড়াজাত পণ্যটা কিন্তু একটা বেসিক নিডস এর মধ্যেই পড়ে, সবসময় প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমরা কেন অন্যান্য দেশগুলোতে বাজার খুঁজতে পারছি না বা খুঁজে পাচ্ছি না, সমস্যাটা আসলে কোন জায়গায়? দেখেন আপনার এখন কিন্তু আপনার দেখা গেছে যে ইউরোপ মার্কেটটা কিন্তু টোটাল ডিপেন্ড হচ্ছে এশিয়াতে, এশিয়ার মধ্যে। এখন বিশ্বমন্দার কারণে কিন্তু এশিয়াও আপনার চায়নাতে কিন্তু আমাদের টোটালি আপনার এখন মোটামুটি এক্সপোর্ট অনেকটা কমে গেছে গত বছরের তুলনায়। কারণটা কি? এটা হচ্ছে আপনার গত বছরের চায়নাতে ওরা কিছু আপনার যেটা করতো বিভিন্ন মালিকরা, ওদের প্রচণ্ড ট্যাক্স বেশি, এই জন্য তারাও খুব বেশি আন্দোলন করেছে, এবং তাদের থেকেও তাদের ইয়ে থেকে বলা হয়েছে যে তাদের ট্যাক্স কমায় না হবে। এই জন্য তারা একটু ওয়েট করছে যে যদি কমানো যায় তাহলে তারা নিবে। আর চায়নাতে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে আপনার স্পিরিটের একটা মার্কেট আছে আমাদের, সেকেন্ড লেয়ার, চামড়ার সেকেন্ড লেয়ার। সেই সেকেন্ড লেয়ারের বিশ্বমন্দার কারণে আপনার চায়না সেটা আপনার নিচ্ছে না এখন। হ্যাঁ, যখন আপনি দেখবেন সুইট লেদার, যেটা দিয়ে আমাদের ফুটের জুতা হচ্ছে, বিভিন্ন আপনার সুইট বিভিন্ন কাজে লাগতেছে, আমাদের বেশিরভাগ এটি লাগতেছে এখন কাজে, সেকেন্ড লেয়ারটা লাগতেছে। যে বিশ্বমন্দার কারণে আপনার সেরা যাচ্ছে না এখন বাইরে, বিভিন্ন ফুটেরগুলো আপনার সেগুলো আপনার নাও বন্ধ করে দিচ্ছে। তো এটার একটাই কারণ যে আপনার সেটা হচ্ছে আপনার যে আমরা এই যে আপনার যে চামড়ার দামগুলো আছে, এই সেকেন্ড লেয়ারের যে দামটা আছে সেটা আপনার আগে ছিল, গত বছর ছিল 30 টাকা স্কোয়ার ফিট, বর্তমানে আমাদের এটা চলে আসছে আমরা ধরতেছি 4 টাকা স্কোয়ার ফিট। কোথা থেকে কোথায় আসছে? কারণটা কি এটা, মানে এত পার্থক্যের? এটার এত পার্থক্যের কারণ হচ্ছে আপনার দেখেন ওয়ার্ল্ড ক্রাইসিসের পর আপনার এই যে ওয়ার্ল্ড ক্রাইসিসের পর চামড়ার দামটা কমে যাচ্ছে, পার স্কোয়ার ফিট চামড়া কমে যাচ্ছে। পার স্কোয়ার ফিট চামড়া কমার কারণে যেটা সেকেন্ড লেয়ার সেটা আমাদের অটোমেটিকলি কম দামে বিক্রি করতে হচ্ছে, কারণ সেটা তো আপনার সেকেন্ড লেয়ার। তাই বলে এত দামের পার্থক্য 30 আর 4? হ্যাঁ, বর্তমানে তো এটাই হচ্ছে 30 টাকা। সেক্ষেত্রে আপনারা টিকে আছেন কিভাবে? টিকে এখন থাকেন? এটার জন্যই তো আমরা আশঙ্কা করতেছি এরকম কিছু একটা, যে আমরা আরো ঘাট দিকে যাইতে পারি যদি আপনার না হয়। সেই ক্ষেত্রে আমাদের আপনার ট্যানারি শিফটিং এর কিছু আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখন মনে করেন আপনার কাজগুলো গুছায় নেওয়া এই কোরবানির মধ্যে, হ্যাঁ, কাজগুলো গুছায় নেওয়া। আর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে যে আপনার কিছু চামড়া আপনার নাইফ কাট, লেস কাট বলে সেটাকে, আমাদের দেশে সেটা হয়ে থাকে নর্মালি। সেটার জন্য আমরা আপনার এই পর্যন্ত আমরা 20টা জেলাতে, এই 20টা ইয়েতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ট্রেনিং করেছি। যেমন আপনার গত পরশুদিন রাতের একটা কথা বলি আপনাকে, আমি একটা গরু কাটতেছে সেখানে দাঁড়াইছিলাম, একটা বুচারকে জিজ্ঞাসা করলাম, একজন লোক আমাকে বলতেছে যে দেখেন কত সুন্দর চামড়া কাটতেছে উনি। তা আমি তাকে বললাম যে দেখেন উনি চামড়াটা কাটতে যেয়ে দেখেন মাংসটা বাঁচাতে যেয়ে উনি চামড়াটা নষ্ট করে ফেলছে। এটা কিন্তু এই সমস্যাটা এটা অনেক কিন্তু আমাদের পুরাতন দেশের সমস্যা। সম্পদ। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিশ্বমন্দার পাশাপাশি বলছিলেন যে স্থানান্তর একটা সমস্যা, তো সেই সমস্যাটা কি আসলে সরকারের পক্ষ থেকে নাকি আপনার ব্যবসায়ী যারা তাদের পক্ষ থেকে হচ্ছে? কারণ অনেকে কিন্তু বলেন যে স্থানান্তরের বিষয়ে আপনাদের আগ্রহটা খুব বেশি দেখা যাচ্ছে না, এই অভিযোগটা কিন্তু সবসময় আসে। তো সে বিষয়ে আসলে আপনার বক্তব্যটা? স্থানান্তরের ব্যাপারটা বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, এই কথাটা অ্যাকচুয়ালি ভুল বলা হবে। কারণ অলরেডি আমাদের 105টা ট্যানারি ওখানে শিফটিং হচ্ছে। 105টা ট্যানারির মধ্যে আপনারা দেখবেন ওখানে প্রায় 100 ফ্যাক্টরির মতো কাজ অলরেডি শুরু করে দিয়েছে, এবং রীতিমতো তারা রাত দিন কাজ করতেছে। হ্যাঁ, এখন এর চাইতে তো ফাস্ট করা সম্ভব না। আমরা আমাদের দিক থেকে যতটুকু করার আমরা চেষ্টা করতেছি। এখন কেউ যদি বলে যে আমরা যাচ্ছি না, আমরা এই করছি না, এটা অ্যাকচুয়ালি ভুল বলাটা, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, আর মানে যেটা আমাদের ঢাকার মধ্যে যেই চামড়া শিল্প কারখানাগুলো ছিল সেগুলো কি আসলে কমতে শুরু করেছে নাকি আপনার সেখানে সাভারে যে কাজগুলো চলছে সেখানে কাজ চলছে, এই এলাকাতে আসলে পরিস্থিতিটা কি, এই এলাকাতে কি আসলে কমছে কিনা? এই এলাকাতে পরিস্থিতি আমাদের স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি আমরা, কারণ আমরা তো এটা তো একটা স্বয়ংসম্পূর্ণ ফ্যাক্টরি না হওয়া পর্যন্ত, এবং এই সেক্টরটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি আমরা। আপনার হচ্ছে একটা হচ্ছে ওয়েট ব্লু, ক্রাস্ট এবং ফিনিশ। প্রথমত আমরা চেষ্টা করতেছি যে ওয়েট ব্লু সেক্টরটাকে যেভাবে ওখানে যেন নিয়ে যাওয়া যায়, এটার জন্য আমাদের সময় দিতে হবে, কাজ করতে হবে। একটা ড্রামের জন্য ফাউন্ডেশন দরকার, একটা মেশিনারিজের জন্য আপনার কাজ করতে হয়, সেজন্য সময় দরকার। অলরেডি আপনার 2টা ফ্যাক্টরিতে কিন্তু আপনার অলরেডি মেশিনারিজ চলে গেছে, ওখানে ড্রাম চলে গেছে, তারা কাজের জন্য খুব চেষ্টা করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা চলে যাবো ওখানে। এখানে যেমন পরিবেশ দূষণের যেই ইস্যু সেটাকে একটা বড় ইস্যু হিসেবে দেখানো হয়, এবং আমরা জানি যে বায়ারদের যেগুলো রয়েছে যারা আমাদের কাছ থেকে এই চামড়া বা চামড়াজাত পণ্যগুলো নেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় তারা একটা শর্ত বেঁধে দেন যে পরিবেশ ঠিক রাখা লাগবে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে যখন আমাদের স্থানান্তরটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের আসলে এই বাজারটা আরেকটু সমৃদ্ধ হবে? 100% ইনশাল্লাহ। কেন মনে হচ্ছে, দেখেন আপনার গত কিছুদিন আগে একটা ফেয়ার গিয়েছে আমাদের, সেই ফেয়ারের মধ্যে আমরা এতটুকু নিশ্চিত করতে পেরেছি যে আমরা যদি আপনার 2016-র মধ্যে যদি আমরা স্থানান্তর না হতে পারি, তাহলে আমাদের ইউরোপ মার্কেট অনেকটা খারাপ হয়ে যাবে, আমরা ঢুকতেই পারবো না ইউরোপ মার্কেটে। আর যদি আমাদের স্থানান্তর হয়ে যায় তাহলে এটা আমাদের মার্কেট ভালো হবে, খুবই ভালো। এটা কি সব শ্রেণীর ব্যবসায়ীরা বোঝেন বিষয়টা? হ্যাঁ, অলরেডি বোঝেন এবং সবাই বুঝতেছেন এবং সবাই চেষ্টা করতেছেন কাজ করার জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে সার্বিক পরিস্থিতি যদি বিবেচনা করি, তো সেক্ষেত্রে আমাদের কতদিন সময় লাগতে পারে পুরোপুরি স্থানান্তরের ক্ষেত্রে? 2016-র মধ্যে কি সেটা সম্ভব? 2016-র মধ্যে সম্ভব, সেটা হচ্ছে আমাদের ওয়েট ব্লু সেক্টর, বড় বড় কিছু ফ্যাক্টরি সেখানে চলে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কারখানা স্থানান্তরের যারা উদ্যোক্তা তাদেরকে 9% সুদে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করেছে। তো সেটি আসলে উদ্যোক্তারা গ্রহণ করছে কিনা, আর অনেকেই বলেন যে সেটা গ্রহণ করছে না। আসলে মূল সমস্যাগুলো কোন জায়গাতে, যারা গ্রহণ করছে না কেন করছে না? যারা গ্রহণ করছে না তারা হচ্ছে আমরা আর একটু কম চাচ্ছি, সেটা আমাদের যেটা আপনার ইন্টারেস্টের হার সেটা হচ্ছে আমাদের একটু কমাই দিতে হবে, আর আরো একটু বিনিয়োগ হতে হবে তাদের। আপনার এই বলতে যে আমরা অলরেডি আপনার দেখেন আমাদের দেশের সম্পদ, এটা হচ্ছে আমরা টোটাল আমরা বাইরের উপর ডিপেন্ড করে আমরা কিনে থাকি। এখন এখানে হচ্ছে টোটাল আমরা ছোটখাটো রিস্ক নেই যে আমরা কিনবো, আমাদের ইনভেস্ট দিয়ে আমরা কিনবো এবং বাইরে অর্ডার দিবে, সেটা আমরা বিক্রি করব। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা লোন নিচ্ছি, সেই চামড়াটা কিন্তু আমাদের বিক্রি নেই, চামড়া আমাদের কিনতে হবে। কিনে আমাদের দেখেন কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পারলাম যে আপনার গত বছরের স্টক লট আমাদের এখনো আছে। এখন এরকম করে আমাদের হয়তো বা আরো কিছুদিন রাখতে হইতে পারে। এই জন্য ব্যাংকের টাকাটা কিন্তু আমাদের পড়ে থাকবে, কাজের জন্য পড়ে থাকবে। সেই জন্য মানে একটু আমরা যেটা যাচ্ছি যে আমাদের কিছু কমায়, আপনার ইন্টারেস্টেড পার্সেন্ট কিছু কমায় আপনার আমাদের দিলে আমরা হয়তো আবার তাদের সাথে বসে একটা করবো। আচ্ছা, 9% কিন্তু মানে এখনো 1 ডিজিটের মধ্যে আছে। তা আপনার কি মনে হয় যে এটা আসলে মানে খুব বেশি, যে এখন যে পার্সেন্টেজটা নির্ধারণ করা হয়েছে সার্বিক মার্কেটের বেসিসে? কারণ আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জি এটা অবশ্যই বেশি 2 ডিজিটে। তো সেটা আসলে কেমন এক্সপেক্ট করেন আপনারা? আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি আপনার হচ্ছে যে আরো কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আলোচনা করব এবং আশা করব তখন আরো নতুন নতুন তথ্য বের হয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম চামড়া শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন এমবি ট্যানারি লিমিটেডের ডিরেক্টর নাজমুল হুদা রিন্টু। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বৃষ্টির কারণে আজও রাজধানীর কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। বৃষ্টি মাথায় নিয়ে সকাল থেকেই ক্রেতার অপেক্ষায় আছেন বিক্রেতারা। তবে দুপুরের পর বেচা বিক্রি বাড়বে বলে প্রত্যাশা করছেন তারা। এদিকে সীমিত সংখ্যায় হলেও ভারতীয় গরু দেশে আসতে শুরু করায় ন্যায্য দাম পাওয়া নিতে কিছুটা শঙ্কিত তারা। যদিও ক্রেতারা বলছেন বিদেশি গরু কম থাকায় বিক্রেতারা ইচ্ছামতো দাম হাঁকছেন। হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সিসি ক্যামেরার পাশাপাশি বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে র্যাব ও পুলিশের সদস্যরা।
দর্শক, এই মুহূর্তে আফতাবনগর গরুর হাটে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। শুভ। রামি, আপনি দেখতে পাচ্ছেন আমি আফতাবনগর পশুর হাটে অবস্থান করছি। আমরা সকাল থেকে কিন্তু এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, তবে এখানে ক্রেতাদের তেমন কোনো ভিড় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, যেহেতু বিক্রেতারা গত 2 দিন থেকে এখানে যারা পশু নিয়ে এসেছেন তাদের আগে থেকে একটা অবস্থা ছিল যে তারা এবার প্রচুর পরিমাণ বেচা বিক্রি করবেন। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে 2-1 জন ক্রেতার সাথে শুধু কথা বলেছি, এছাড়া আমরা তেমন কোনো ক্রেতা দেখতে পাইনি। কিন্তু বেচা বিক্রির যে একটি স্বাভাবিক পরিস্থিতি থাকে, সেই ধরনের কোনো পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয়নি। বরং আমরা দেখছি বিক্রেতারা অলস সময় কাটাচ্ছেন, বিশেষ করে গরু কিংবা অন্যান্য যে পশু তারা নিয়ে এসেছেন এসব পশুর পর্যবেক্ষণ তারা রক্ষণাবেক্ষণ করছেন এবং বৃষ্টি আসার কারণে তাদেরকে ভালোভাবে রক্ষা করার চেষ্টা করছেন। তবে তারা একটি আশঙ্কার কথা আমাদের সব সময় জানিয়েছেন, 4 থেকে 5 বছর ধরেই ভারতীয় গরুর একটি দৌরাত্ম্য থাকার কারণে কিন্তু তারা খুব ভালোভাবে ব্যবসা করতে পারে নাই। তবে এবার তারা আশা করছেন যে এবার একটি ভালো ব্যবসা করবেন। তবে এই আশঙ্কাও করছেন যে শেষ দিকে যদি ভারতীয় গরুর দৌরাত্ম্য আগের মতো শুরু না হয় তাহলে এবার তারা ভালো বেচা বিক্রি করতে পারবেন। এবং আরো একটি কথা আমাদেরকে জানিয়েছেন, যে কয়েকটি গরু তারা এখন পর্যন্ত বিক্রি করেছেন তাতে তারা খুব একটি ভালো লাভবান হয়েছেন। আর ক্রেতা কয়েকজনের সাথে কথা বলেছে, তারা বলেছেন অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার বেচা বিক্রি কিন্তু অন্যান্য বারের তুলনায় কিন্তু গরুর দাম কিন্তু অনেক বেশি। যে গরু অন্যবার তারা 55,000 কিংবা 60,000 টাকায় কিনে নিয়েছিলেন, 70-80,000 এর নিচে তারা কিন্তু কিনতে পারবেন না। দামাদামির যাচাইয়ে তারা এমনটি লক্ষ্য করেছেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না এবং এটিকে তারা 2 প্লাটুন পুলিশ এখন পর্যন্ত মোতায়েন করেছেন এবং আনসারের সদস্যদেরকে আমরা দেখেছি। তো আশা তারা করছেন যে দুপুরের পর থেকে যদি আবহাওয়া একটু স্বাভাবিক হয় তবে বেচা বিক্রি কিছুটা হলেও আজকের দিনের মতো শুরু হতে পারে বলে তারা আশা করছেন। তো এই ছিল রামিম আফতাবনগর পশুর হাট থেকে সবশেষ খবর। রাজধানীর আফতাবনগর গরুর হাট থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। কোরবানির ঈদকে সামনে রেখে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার ভারতীয় গরু আসছে। গত 2 সপ্তাহে এসেছে প্রায় 1.5 লাখ গরু। সড়ক পথের চেয়ে নৌপথে আসছে সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর পাইকাররা নদী পারের হাটগুলোতে ভিড় করছেন, তবে চাহিদার চেয়ে এই সরবরাহ কম হয় দাম চড়া। মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার খালিশা কোটাল, বিদ্যাবাগিস, গোরখমন্ডল, নামাটারি, অনন্তপুর, ভেল্লিরতল, কাঠগির, শালঝোর, ধলডাঙ্গা, চরউত্তর, টিলাই, বাঁশচানি, তরিরহাট, কচাকাটা, নারায়ণপুর, নুনখাওয়া, 14 ঘুড়ি, পাখিউড়ার চর, দইখাওয়ার চর ও সাহেবের আলগার সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে শত শত গরু মহিষ আসছে। তারপর গরু প্রতি 500 টাকা ফি দিয়ে করিডোর করার পর ভুরুঙ্গামারি, যাত্রাপুর, নাগেশ্বরী, রৌমারি, রাজীবপুর হাটে তোলা হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার পাইকাররা গরু কিনতে এসব হাটে ভিড় করছেন। আমরা চিটাং থেকে আসছি গরু কেনার জন্য, দেখতেছি এখানে বর্ডারে মাল আসতেছে কিন্তু প্রচুর দাম। পড়তে ফিরে কিন্তু কম পাই, এবার কিন্তু কমে পাচ্ছি না। গরুর ব্যবসায়ীরা জানালেন বর্ষা মৌসুমের কারণে নৌপথে ভারত থেকে গরু আসায় খরচ বেশি পড়ছে। কামলা দিয়ে নিয়ে এসে খরচ বেশি, দামও একটু বেশি, খরচও যায় বেশি। ইন্ডিয়ার মধ্যে গাড়ি ভাড়া বেশি, খরচা বেশি, রাখালের বেতন বেশি, ওই জন্য গরুর দাম বেশি। এদিকে ভারতীয় গরু আসায় দেশি গরুর চাহিদা এবং দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন বলে জানালেন পালনকারীরা। আমরা দেশি গরু পালছি ঈদের জন্য বিক্রি করব, এখন ইন্ডিয়া থেকে গরু আসে, আমাদের গরুর দাম কম করতেছে। এখন আমরা তো গরু পালছি, আমাদের গরু ব্যাট ঢুকছে, আমরা লস দিচ্ছি, গরু ভালো দাম পাইনি, এখন কি করবো আমরা। ইজারাদারের এই প্রতিনিধি জানান ব্রহ্মপুত্র পাড়ের যাত্রাপুর হাটে এখন প্রতিদিন 4 শতাধিক গরু মহিষ আসছে। এপার ওপার মিলিয়ে 2 পাশে গড়ে 400-500 গরু ডেইলি আসতেছে। আগে ক্রেতা কম ছিল, এখন মোটামুটি ক্রেতা ভালো হচ্ছে, বেচা কিনেও ভালো হচ্ছে। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে শুধু নৌপথে সাহেবের আলগা ও দইখাওয়ার চর সীমান্ত দিয়ে 40,026টি গরু মহিষ এসেছে। আর গত 1.5 মাসে এসেছে 80,986টি গরু মহিষ। এতে রাজস্ব আয় হয়েছে 4,04,93,000 টাকা। অথচ গত বছর এ সময় গরু মহিষ এসেছিল মাত্র 19,204টি। সময় সংবাদ, কুড়িগ্রাম।
ঈদুল আজহা উপলক্ষে 25,000 কোটি টাকার নতুন নোট বিনিময়ের ক্ষেত্রে বায়োমেট্রিক অথেন্টিকেশন পদ্ধতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন এই উদ্যোগ নেয়ার 5 দিনের মধ্যে একই ব্যক্তি একবারের বেশি টাকা সংগ্রহ করতে পারবে না, ফলে কমে যাবে নতুন টাকার অবৈধ বিপণন। এদিকে ঝক্কি ঝামেলা ছাড়াই টাকা বিনিময় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন গ্রাহকরা। পর্যায়ক্রমে দেশের সব সেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম শুরু করার দাবি তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিনিময় কার্যক্রম মানেই দীর্ঘ লাইন কিংবা বিশৃঙ্খল পরিবেশ। প্রতি বছর ঈদ উপলক্ষে এমন দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন গ্রাহকরা, কিন্তু এবছর কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টারগুলোতে গেলে দেখা মিলবে একদমই ঝক্কি ঝামেলাহীন পরিবেশ। ছোট লাইন ধরে টাকা বিনিময় করতে আসা প্রত্যেকেই নির্ধারিত বুথে দিচ্ছেন হাতের আঙ্গুলের ছাপ, এরপরই পাচ্ছেন টোকেন। এরপর অপেক্ষা সেখানেও ব্যতিক্রমী চিত্র। ফ্লোর জুড়েই বসানো হয়েছে 4 শতাধিক চেয়ার। কিছুক্ষণের মধ্যেই সামনে রাখা মনিটরে ভেসে আসছে টোকেন নম্বর, যেখানে নির্দেশিত কাউন্টারে গিয়ে টাকা জমা দিলেই মিলছে নতুন নোটের বান্ডিল। এখন কোনো ভিড় নেই, কোনো ঝামেলা নেই, টোকেন নিয়ে বসছি, টোকেন ডাকছে, আসছি, কাউন্টারে আসছি, টাকা দিয়ে যাচ্ছে। এর চেয়ে ভালো আর হয় না। যে একই লোক বারবার নাই, এই সিস্টেমে মানে বারবার নেওয়ার সুযোগ নাই, যেটা আমি একটু আগেও দেখলাম যে এক লোক 2বার নিচ্ছিল, সে অলরেডি ধরা পড়ছে। অত্যাধুনিক এ পদ্ধতির পাশাপাশি টাকা বিনিময়ে বিগত বছরগুলোর সর্বোচ্চ সীমা 9,000 থেকে কমিয়ে এবছর 3,700 টাকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যার নিজের পরিবারের জন্য নতুন টাকার দরকার নয়, অন্য কোনো প্রয়োজনে হয়তো সে লাইনে দাঁড়ায় এবং প্রকৃত যাদের দরকার তারা নতুন টাকা পেতে তাদের কষ্ট হয়। এটার জন্য আমরা এবার বায়োমেট্রিক অথেন্টিকেশনের একটা ব্যবস্থা করেছি। এখান থেকে টাকা তুলে যে একটু বেশি দামে নতুন টাকা বিক্রি করে, সেই জিনিসটি অন্তত এখান থেকে টাকা নিয়ে হবে না। বাংলাদেশ ব্যাংক ছাড়াও ঈদের আগের সবশেষ কার্যদিবস পর্যন্ত একজন ব্যক্তি একবারে 20 টাকা, 10 টাকা, 5 টাকা ও 2 টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সপ্তাহব্যাপী আয়কর মেলার 5ম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর বেলি রোডের অফিসার্স ক্লাবে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। মেলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, রামিম, আপনি ঠিকই বলেছেন। ঢাকা সহ সারা দেশ জুড়ে 7 দিন ব্যাপী যে আয়কর মেলার আয়োজন করা হয়েছে, সেই আয়কর মেলার অংশ হিসেবে আমি রয়েছি রাজধানীর অফিসার্স ক্লাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অন্যান্য দিনের মতো কিন্তু আজকে ভিড় খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। এর কারণ হিসেবে এখানকার জাতীয় রাজস্ব বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে আয়কর মেলার 5ম দিন চলছে এবং আজকে একই সঙ্গে সকালবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ঢাকায় এবং সেই সঙ্গে কর্মদিবস। এই কর্মদিবস হওয়ার কারণে যেটি হচ্ছে যে সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি অনেক অফিস আদালতে যারা কাজ করেন তারা কিন্তু আজকে সকালবেলা আসতে পারেননি এবং বৃষ্টির কারণে যারা করদাতা রয়েছেন তাদের আশাটাও কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু গত 2 দিন মেলায় ছিল উপচে পড়া ভিড়, বিশেষ করে শুক্র এবং শনিবার সাপ্তাহিক যে 2 দিন ছুটি থাকে, সেই 2 দিনে উপচে পড়া ভিড় ছিল। আজকে যদিও এখানে উপস্থিতি কিছুটা কম, কিন্তু গত 4 দিনের পরিসংখ্যান আমাদের হাতে এসেছে। সেটি কিন্তু বিগত বছরগুলোর যে আয়কর মেলা হয় সেই বছরগুলোর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের থেকে কিন্তু এবারের পরিসংখ্যানের প্রবৃদ্ধি কিন্তু অনেক বেশি। বিশেষ করে সেবা গ্রহণকারী সংখ্যা যেমন জ্যামিতিক হারে বেড়েছে, তেমনি বেড়েছে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যাও, এবং একই সঙ্গে বেড়েছে মোট আয়কর আদায়ের পরিমাণও কিন্তু বেড়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এবারে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বেড়েছে প্রায় 11 ভাগের মতো গতবারের এই 4 দিনের তুলনায়। আজকে 5ম দিন চলছে, আমি 4 দিনের হিসাব আপনাদেরকে বলছি। একই সঙ্গে সেবা গ্রহণকারী সংখ্যা বেড়েছে 22% এবং আয়কর আহরণের পরিমাণ সেটিও কিন্তু 18% বেড়েছে। মেলা আরও 2 দিন চলবে। আগামী মঙ্গলবার মেলা শেষ হওয়ার কথা রয়েছে, যেটি হচ্ছে আজকে। এই রোববারে এই ভিড় কিছুটা কম থাকলেও এই আয়কর মেলার শেষ যে 2 দিন, এই শেষ 2 দিনে এখানে ভিড় প্রথম 2-3 দিনের মতো একই রকম ভাবে অব্যাহত থাকবে বলে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তাদের আশাবাদ আমাদেরকে জানানো হয়েছে। একই সঙ্গে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি রামিম, সেটি হচ্ছে যে গতকাল শনিবার ছিল এবং গতকাল বিকেলবেলা সন্ধ্যার দিকে আরও যাতে সাধারণ মানুষের মধ্যে আয়কর দেওয়ার প্রবণতা বাড়ানো
যায়, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায়, তারই অংশ হিসেবে কিন্তু একটি সোশ্যাল মিডিয়া সংলাপের আয়োজন করা হয়েছিল এবং এই ধরনের সংলাপের মধ্য দিয়ে সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম, তাদের মধ্যে আয়কর দেওয়ার প্রবণতা আরো বাড়বে বলে তারা আশা প্রকাশ করেছেন। তো আগামী মঙ্গলবার মেলা শেষ হবে এবং প্রতিদিনের মতো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মেলা চলবে। রামিম, এই ছিল আমার হাতে সর্বশেষ আয়কর মেলার খবর। সপ্তাহব্যাপী আয়কর মেলার পঞ্চম দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ রাজু। ভারত পাট ও পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় গত 11 দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য রপ্তানি। শর্তের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে, বাংলাদেশ থেকে পাট আমদানির ক্ষেত্রে এখন থেকে প্রত্যেক ভারতীয় আমদানিকারককে দেশের পাট কমিশন থেকে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। এর ফলে বিপাকে পড়েছেন পাট রপ্তানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 10 সেপ্টেম্বর ভারতের পাট কমিশন থেকে নতুন শর্ত সম্বলিত একটি প্রজ্ঞাপন পেয়ে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। হঠাৎ করে ভারতের এমন সিদ্ধান্তের কারণে বেনাপোল বন্দরে গত 11 দিন ধরে আটকা পড়ে আছে কয়েকশো পাট ও পাটজাত পণ্যবাহী ট্রাক। ভারতে যেসব পণ্য রফতানি হয় তার 22% পাট ও পাটজাত পণ্য হওয়ায় এ ধরনের শর্তে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিক এবং ব্যবসায়ীরা। পাট নিয়ে আসে বেনাপোল বন্দরে আটকে আসি। এখন শুনছি বেনাপোল ইন্ডিয়া থেকে আমাদের এই বাংলাদেশের পাট নিচ্ছে না। এখন কি সমস্যা আমরা সঠিক জানি না। গত 10 তারিখে ওদের জুট কর্পোরেশন হঠাৎ একটা সার্কুলার দিয়েছে যে ভারতীয় আমদানিকারকদের এন্ড পর্যায়ে বন্দর রেজিস্ট্রেশন করতে হবে। এটা এক ধরনের শুল্ক বাধা। বিষয়টি সমাধানের জন্য দুদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রুত বৈঠকে বসার দাবি জানিয়েছেন রফতানিকারকরা। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন। আমরা আশা করি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় অতি দ্রুত এই বিষয়ে ইন্ডিয়ান বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করবেন। এদিকে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা বলছেন, এ সংক্রান্ত কোনো চিঠি হাতে না পেলেও ব্যবসায়ীদের কাছ থেকে শর্তের বিষয়টি শুনেছেন তারা। ভারতীয় আমদানিকারকরা তাদের পাট কমিশনের যে প্রেসক্রাইব ফর্মটা, তার যে কিছু বিধিনিষেধ, এগুলো পালন সাপেক্ষে বাংলাদেশ থেকে পাটজাতীয় পণ্য আমদানি করতে পারবে। এই ক্ষেত্রে আমরা অফিসিয়ালি কোনো বিধিনিষেধ বা এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন বা চিঠি আমরা পাইনি। আর বাংলাদেশ থেকে পাট রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো বিধিনিষেধ নেই। তবে 9 সেপ্টেম্বরের আগে যেসব পণ্যের চালান পাস হয়েছে সেসব পাট ভারতে রফতানি হচ্ছে বলে নিশ্চিত করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, যশোর। অক্টাকোর প্রসেসর, গরিলা গ্লাস, অনসেল ডিসপ্লে সহ আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের জেল্টা মোবাইল। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কাই টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ। প্রতিষ্ঠানটির পরিচালক জহির আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহক সেবা নিশ্চিতে পর্যায়ক্রমে দেশের সব জেলায় কাস্টমার কেয়ার সেন্টার স্থাপনের কথাও জানানো হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গ্রিসে আজ জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দেশটিতে আবারও বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে সুসংহত করতে সক্ষম হবে। গ্রিস থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। গ্রিসের চলমান অর্থনৈতিক মন্দার মারাত্মক প্রভাব পড়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপরও। দেশটিতে 35,000 বাংলাদেশি থাকলেও মন্দার প্রভাবে দিন দিন এই সংখ্যা কমছে। আর্থিক লোকসানের মুখে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন, অনেকে চলে যাচ্ছেন ইউরোপের অন্যান্য দেশে। প্রায় 30-35 হাজার লোক ছিল, এখন 4-5 বছর হয় লোকজন বেশিরভাগ চলে যাচ্ছে। আর এই সুযোগে বর্তমানে বর্ডার খোলা, এই সুযোগে পাবলিক চলে যাচ্ছে অন্যান্য দেশে। যারা কাজ করেন বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ইসেতে, তো রেস্টুরেন্টের মালিকগণ তাদেরকে ঠিকভাবে তাদের পারিশ্রমিক দিতে পারছে না। সেভাবে অনেকগুলো রেস্টুরেন্ট তারা যখন লোকজন পাচ্ছে না, তারা যখন ক্রেতা পাচ্ছে না, সেই কারণে রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে। গত আগস্ট মাসে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তযুক্ত ঋণ নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সিরিজা পার্টি পুনরায় ক্ষমতা আসলে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিসের অধিকাংশ অবৈধ অভিবাসীর সাথে বাংলাদেশিরা বৈধতা পাবেন বলে আশা প্রবাসীদের।
বাংলাদেশিদের অনেক ভাইয়েরা আছে 8 বছর 10 বছর এই দেশে আছে, কিন্তু যাদের বৈধতা নাই। কিন্তু সিরিজা ক্ষমতায় আসলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে আগামী 30শে সেপ্টেম্বর থেকে ওরা যে সমস্ত লোক এই দেশে 7 বছর ধরে আছে তাদেরকে বৈধতা করবে। এখানে 18 বছর উপরে আগের সরকার এটা দিত না, এখন বর্তমানে এই সিরিজা সরকার এটা দিবে সব বাচ্চাদেরকে। এই অবস্থায় গ্রিসের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশে গ্রিক পাসপোর্ট হোল্ডার, এবং এই 20-25 জনই আমরা গ্রিক সরকারের পক্ষে জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারি। যদিও আমাদের বাংলাদেশিদের ভিতরে এবং সব বিদেশিদের ভিতরে বহু আশা আকাঙ্ক্ষা যে আমরা সকলে ভোটে অংশগ্রহণ করি। তবে নতুন নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি বা অন্য যে দলই ক্ষমতা আসুক না কেন তাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার তেমন সম্ভাবনা নেই বলে বিশ্লেষকদের অভিমত। গ্রিসের পার্লামেন্ট ভবন থেকে শোয়েব কবির, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে মার্কিন ও ইউরোপিয়ান পুঁজিবাজারে। বাজার বিশ্লেষকরা মনে করছেন ফেড সুদের হার না বাড়ালেও বিশ্ব অর্থনীতিতে এখনও অনিশ্চয়তা কাটেনি। বিনিয়োগকারীরা এখন মূল্য সংকোচনের ঝুঁকি নিয়ে চিন্তিত। তাছাড়া চীনা অর্থনীতি ও জ্বালানি তেলের বাজারের অস্থিরতা তো রয়েছেই। তাছাড়া অনেকে আবার মনে করছেন এখন না বাড়লেও চলতি বছরের শেষ ভাগে যে কোনো সময়, বিশেষ করে ডিসেম্বরে সুদের হার বাড়াবে ফেড। আর তাই সমানে সূচক পড়ছে বাজারগুলোতে। এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। সপ্তাহের শুরুর দিন আমরা এই মুহূর্তে সূচকের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে সূচকের যেই 3টি সূচক রয়েছে, 3টি সূচকের মধ্যে 3টিতে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটিতে 15 পয়েন্টের সূচকের ঊর্ধ্বগতি রয়েছে, 4834 পয়েন্টে রয়েছে সূচক। ডিএসসি এস ইন্ডেক্স রয়েছে 1189 পয়েন্টে, 2 পয়েন্টের কিছু বেশি সূচকের ঊর্ধ্বগতি রয়েছে ডিএসসি এস ইন্ডেক্স। আর ডিএসসি 30 ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের কাছাকাছি, 1 পয়েন্টের অর্ধেকের মতন ঊর্ধ্বগতি রয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতার দিকেই রয়েছে। 1848 পয়েন্টে রয়েছে ডিএসসি 30 ইন্ডেক্স। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 123 কোটি টাকা। লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 160টির, দাম কমেছে 68টির, আর 41টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়। আমরা সূচকের গ্রাফটি যদি একটু দেখি, আমরা শুরুতেই দেখেছি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই বাজার শুরু হয়। শুরু হওয়ার পরে তো 11টার কাছাকাছি সময়ে এসে সূচক নামতে শুরু করে এবং 11:10 কাছাকাছি সময় পর্যন্ত সূচক কিন্তু অনেকখানি নেমে যায় এবং নিম্নমুখী একটা প্রবণতার মধ্যে চলে যায়। এই মুহূর্তে আবার সূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা যাচ্ছে। এখন 10:40 বাজে, এই সময় আমরা 3টি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে একেবারে শুরুতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটি লেনদেনের একেবারে শীর্ষ অবস্থান করছে, 154 টাকায় 10 পয়সার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 152 টাকা 50 পয়সা ছিল গত সপ্তাহের শেষ কার্য দিবসের সর্বশেষ মূল্য, এবং আজকে কিন্তু আমরা দেখেছি 154 টাকা 30 পয়সার সর্বোচ্চ মূল্য ছিল, 153 টাকা 50 পয়সা ছিল সর্বনিম্ন মূল্য। আমান ফিড এই কোম্পানিটি রয়েছে লেনদেনের দ্বিতীয় অবস্থানে, 72 টাকা 80 পয়সার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 73 টাকা 20 পয়সা, 73 টাকা 30 পয়সা ছিল সর্বশেষ মূল্য। আজকের দিনে সর্বোচ্চ মূল্য ছিল 73 টাকা 30 পয়সায়, আর সর্বনিম্ন মূল্য ছিল 72 টাকা। বিএসআরএম লিমিটেড এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 136 টাকা দরে, 137 টাকা 90 পয়সা আজকের দিনে সর্বোচ্চ মূল্য ছিল কোম্পানিটি, 134 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন মূল্য, আর 131 টাকা 80 পয়সা গত সপ্তাহের শেষ কার্য দিবস অর্থাৎ সর্বশেষ মূল্য। ইউনাইটেড এয়ার রয়েছে লেনদেনের চতুর্থ অবস্থানে, 10 টাকা 80 পয়সার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 10 টাকা 60 পয়সা ছিল গত সপ্তাহের শেষ কার্য দিবসের সর্বশেষ মূল্য। আজকের দিনে সর্বোচ্চ মূল্য ছিল 10 টাকা 90 পয়সা, সর্বনিম্ন মূল্য ছিল 10 টাকা 70 পয়সা। বেক্সিমকো 31 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 31 টাকা 30 পয়সা ছিল গত সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন মূল্য। আজকে সর্বোচ্চ মূল্য ছিল 31 টাকা 90 পয়সা, সর্বনিম্ন মূল্য ছিল 31 টাকা 50 পয়সা। অ্যাপোলো ইস্পাত এই কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 22 টাকা 50 পয়সা দরে, 22 টাকা 30 পয়সা ছিল গত কার্য দিবসের শেষ লেনদেন মূল্য, আর 23 টাকা আজকে সর্বোচ্চ মূল্য, 22 টাকা 30 পয়সা সর্বনিম্ন মূল্য দেখা যাচ্ছে।
সামিট এয়ারলাইন্স পোর্ট লিমিটেড রয়েছে লেনদেনের সপ্তম অবস্থানে 57 টাকা 60 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। বিএসআরএম স্টিল রয়েছে লেনদেনের অষ্টম অবস্থানে 91 টাকা 40 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। গ্রামীণ ফোন রয়েছে লেনদেনের নবম অবস্থানে 297 টাকা লেনদেন মূল্য। আর সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড এই কোম্পানিটি রয়েছে লেনদেনের দশম অবস্থানে 177 টাকা 60 পয়সা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। দর্শক, মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ঢাকা শেয়ার বাজার লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। বৃষ্টির কারণে আজও রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা সমাগম কম। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু, চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় দাম চড়া। চলতি অর্থবছর চামড়া রপ্তানির প্রবৃদ্ধি অর্ধেকে নেমে আসার আশঙ্কা ট্যানারি মালিকদের। দায়ী করছেন বিশ্বব্যাপী মন্দা আর ট্যানারি স্থানান্তর জটিলতায়। নতুন নোটের অবৈধ ব্যবসা ঠেকাতে কৌশলী বাংলাদেশ ব্যাংক। একজন 5 দিনের মধ্যে টাকা সংগ্রহ করতে পারবেন একবার, এতে সন্তুষ্ট গ্রাহকরা। এবং ভারত নতুন করে শর্ত জুড়ে দেয় বেনাপোল বন্দর দিয়ে 11 দিন ধরে বন্ধ পাট ও পাটজাত পণ্য রপ্তানি। বিপাকে রপ্তানিকারকরা সমস্যা সমাধানের আহ্বান। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।